সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে কক্সবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে। সৌন্দর্যের লীলাভূমি পর্যটন রাজধানী সমুদ্রকন্যা কক্সবাজার। এই সৌন্দর্যের সাথে যদি কোনো কৃষি উদ্যোগ যুক্ত হয় তাহলে সেটি পায় নতুন মাত্রা। সারি সারি নারকেল গাছ আর তাতে ঝুলে থাকা থোকা থোকা ডাব, যে কোনো নিসর্গ প্রেমী এখানে এসে বিমোহিত হবেন। দর্শক, আজ আমরা আপনাদেরকে জানাবো রামু উপজেলার হর্টিকালচার সেন্টারের গল্প। কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সবুজ অরণ্য বেষ্টিত 250 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে আইসোলেটেড নারকেল বীজ বাগান, যা বর্তমানে হর্টিকালচার সেন্টার রামু নামে পরিচিত। 1982 থেকে 83 সালে শ্রীলঙ্কান সরকার বাংলাদেশ সরকারকে নারকেল চাষ উন্নয়নের লক্ষ্যে শ্রীলঙ্কান টল ও মালয়েশিয়ান ডোয়ার্ফ জাতের নারকেল চারা প্রদান করেন। জাত দুটি বাংলাদেশের সম্প্রসারণ ও সংকরায়নের মাধ্যমে আরও উন্নত জাত উদ্ভাবনের লক্ষ্যে তৈরি হয় এই বাগান, যা বর্তমানে দেশের সবচেয়ে বড় হর্টিকালচার সেন্টার। এখানে বিদেশি জাতের নারকেল চারা উৎপাদন ও বিতরণ, মাতৃগাছের সংখ্যা বৃদ্ধির জন্য নতুন চারা রোপণ এবং নারকেল চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ উৎপাদন ও বিতরণ সহ সাথী ফসল হিসাবে বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফলের মাতৃবাগান প্রতিষ্ঠার কাজ চলছে। আমরা এখন কথা বলবো এই হর্টিকালচার সেন্টারের উপপরিচালক শৈবালকান্তি নন্দীর সাথে। ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই, আমরা জানতে চাচ্ছি এই হর্টিকালচার সেন্টারের এখন অবস্থা কি? এই হর্টিকালচার সেন্টার মূলত 1982-83 সালে আইসোলেটেড কোকোনাট গার্ডেন নামে একটা প্রকল্পের অধীনে এই সেন্টারটি যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে এখানে প্রায় 13,500 নারকেল গাছ, শ্রীলঙ্কান টল এবং মালয়েশিয়ান ডোয়ার্ফ জাতের মাতৃগাছ রোপণ করা হয়। প্রকারান্তরে এটা যখন বড় হয় 1989 সালে এটা ফল দেওয়া শুরু করে। 1991 সালে 29 এপ্রিলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়। আপনি এখন দেখবেন আমাদের এখানে বাগানে এখন প্রায় 3,500 ফলন্ত গাছ, নারকেল গাছ আছে, যেটা আমরা পরবর্তী বি ব্লকে ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আরও 12,000 গাছ লাগিয়েছি। মোট এই 15,000 নারকেল গাছ এখন আছে। বর্তমানে বাগানে আমরা এই বছর প্রায় নারকেলের চারা উৎপাদন করেছি প্রায় 17,000, আর অন্যান্য চারাও প্রায় 1020 বিভিন্ন চারা কলম আছে আমার কাছে। এর মধ্যে আম, পেয়ারা, লেবু, এগুলো আমরা অলরেডি কাটিং করছি, এগুলো একটু বসাবো। আপনারা এখান থেকে যে নারকেলের চারা থেকে বীজ উৎপাদন করছেন, সেই বীজ কি আমাদের দেশের জন্য যথেষ্ট? যথেষ্ট না। এই বাগান যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে এই বাগান থেকেই বাংলাদেশের যে নারকেলের চারার যে চাহিদা সেটা আমরা এখান থেকেই মিট আপ করতে পারবো। আপনারা কি এই নারকেলের বাগান থেকে নারকেলও বিক্রি করেন? না, আমরা নারকেল, আমাদের বীজ নারকেল বিক্রি করার কোনো আমাদের সরকারি বিধান নেই। আমরা অবীজ নারকেল, আমরা যখন নারকেল সংগ্রহ করি সেখানে আমরা কিন্তু যে শুরুতে আমরা যখন গোডাউনে ঢুকাই, বীজ নারকেল আলাদা করে ঢুকাই, অবীজ নারকেল আলাদা করে ঢুকাই। তো অবীজ নারকেলটা আমরা সরকারি দামে বিক্রি করি কৃষকদের মাঝে, বা যার প্রয়োজন হয় তাকে প্রদান করে থাকি। কিন্তু বীজ নারকেল বিক্রি করা, আমরা বীজ নারকেলটা এক্সক্লুসিভলি আমরা ওই যে চারা করি, এবং সেটা চারা করার পরে সরকারি নির্ধারিত মূল্যে আমরা এটা কৃষকদের মাঝে বিতরণ করি। ভাই, এটা তো বলছেন এ ব্লক, এখানে ফলন্ত গাছ, আর বি ব্লকে রিপ্লান্টেশন চলছে। তো চলেন আমি একটু বি ব্লক ঘুরে দেখি। চলেন। আমি তো পূর্বেই বলেছি যে 1982-83 সালে এই বাগান প্রতিষ্ঠিত হয়েছিল 13,000 নারকেল গাছ রোপণের মাধ্যমে, শ্রীলঙ্কান টল এবং আপনার মালয়েশিয়ান ডোয়ার্ফ। কিন্তু আপনারা জানেন যে 1991 সালে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের বি ব্লকে সম্পূর্ণ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে এটা প্রকল্পে ছিল, তারপর 1998 সালে এটা রাজস্বতে স্থানান্তরিত হয়, এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা কিন্তু এখানে মানে রিপ্লান্টেশন সম্ভব হয়নি। কিন্তু 2010-11 সালে আমাদের একটা ভালো একটা প্রকল্পটার নাম হলো সমন্বিত মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে এই বাগানটা আসার পরে আমরা 2012-13 সালে আমরা এখানে 12,000 বিভিন্ন জাতের নারিকেল গাছ এবং কেরালা ডোয়ার্ফ, মালয়েশিয়া, শ্রীলঙ্কান টল দিয়ে আমরা এখানে
রিপ্লান্টেশন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় বড় জঙ্গল হয়ে আছে, এপাশেও আছে, তো এটার কারণ কি? আমরা যখন এইটা যখন রিপ্লান্টেশনের আওতায় যখন আনলাম তখন কিন্তু আপনি যদি দেখতেন আমার এখানে অনেক যারা দীর্ঘদিন ধরে কাজ করতেন তাদের মুখে শুনবেন ম্যানমেড জঙ্গল ছিল, এগুলো পুড়িয়ে কিন্তু আজকে আরও অনেক বড় ছিল। আর এটা মানে বিভিন্নভাবে আমরা এটা পরিচর্যা করতে হতো, আজকের এই অবস্থা। তা আশা করতেছি আমরা এখন জঙ্গল কাটা কাজ শুরু করে দিয়েছি, আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এই চারা গাছগুলোর বয়স কতদিন? 4 থেকে 5 বছর। আচ্ছা, কতদিন পরে নারকেল আসা শুরু করবে? মানে 8 বছর পর থেকে যদি সঠিক ব্যবস্থাপনা করা হয় তাহলে 8 বছর পর থেকে নারকেল পাওয়া যাবে। আচ্ছা, এই গাছগুলোর পরিচর্যা কিভাবে করতে হয়? এইগুলো আপনার বছরে আমাদের যেটা একটা ইয়ে আছে যে বছর আগে একবার সার দিতে হবে গাছের বয়স ভেদে, আবার বর্ষার শেষে একবার দিতে হবে। কিন্তু বর্ষার আগে যেটা দেওয়া হবে সেই এরপরে কিন্তু মালচিং করা হয়। মালচিং করলে তার সেই মাটির রসটা ঠিকমতো থাকবে এবং সে মাটি থেকে সঠিকভাবে সে খাদ্য গ্রহণ করতে পারবে। আপনারা দেখেন এখানে আমরা কিন্তু ঝোপ জঙ্গল আছে, কিন্তু আমাদের গাছের গোড়াগুলো কিন্তু পরিষ্কার করা আছে, এই জন্য গাছের চেহারাটা খুব সুন্দর হয়ে আছে। আচ্ছা, আপনি মালচিং বললেন, এই মালচিং বিষয়টাকে একটু বুঝিয়ে বলেন। আপনি খেয়াল করে দেখবেন যে বছরের একটা সময় আছে, ভাদ্র আশ্বিন মাসে কিন্তু খরা, এরপর থেকে খরা শুরু হয়ে যায়, তাই না? কিন্তু আপনার গাছের গোড়া যদি আপনার গাছটা মালচিং থাকে তাহলে গাছ ওই পরিবেশটা গাছের নিচে ওই অংশটা আপনার উত্তাপও কম থাকবে, মানে টেম্পারেচারটা কম থাকবে এবং গাছ মানে মাটির রস সংরক্ষণ করবে মালচিংটা। ফলন্ত গাছের পরিচর্যা কিভাবে করেন? আপনারা হয়তো জানেন যে আমরা 8 বছর থেকে যখন সে ফল দেবে, একটা গাছ কিন্তু নর্মালি 50 থেকে 60 বছর সে ফল দেবে। আচ্ছা, হ্যাঁ। তো আমি যে চারা মানে ফলন্ত গাছের কথা বললাম, আপনারা যে আপনি চারা গাছের যেরকম পরিচর্যা, ফলন্ত গাছে একই পরিচর্যা। তবে আমরা গ্রাম গাছে আপনি দেখবেন যে নারকেল গাছের উপরে যেটা জালি দেখা যায়, এটা কিন্তু পরিষ্কার করার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে। কিন্তু আমরা আমাদের কারিগরি দিক দিয়ে বলবো যে এটাকে ডিস্টার্ব করা যাবে না, এটা পরিষ্কার করা যাবে না। তার মানে আপনি বলছেন যে গাছ ছাঁটাই করে দেওয়া যাবে না, ওভাবেই রাখতে হবে। হ্যাঁ, গাছে মোটেই মানে ডিস্টার্ব করা যাবে না। ওর যে জালিটা, এটা ওর জালিটা হয় কিন্তু আপনার যখন তার গাছটা যখন ডাব বের হবে, এটাকে প্রোটেক্ট করার জন্য জালিটা। এখন যেটা ওইটা যদি পরিষ্কার করে ফেলে যে কোনো সময় এটা ভেঙে পড়ে যেতে পারে। এই হর্টিকালচার সেন্টারের পেছনে যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম দিয়ে আসছেন, কথা বলবো তাদের একজনের সাথে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি উপসহকারী উদ্যান কর্মকর্তা হিসেবে এখানে কর্মরত আছি। আমরা শৈবাল সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে এই এলাকায় অনেক বড় বড় জঙ্গল ছিল, তা আপনারা এখন কিভাবে এখানে কাজ করছেন? হ্যাঁ, অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর জঙ্গল। এগুলো আসলে আপনার জঙ্গলগুলো কেটে 1 সপ্তাহের মধ্যেই আবার জঙ্গলটা আপনার মেন হাইট হয়ে যায়। এখানে এক সময় এমনও ছিল যে আপনার দিন দুপুরে হাতি লুকিয়ে থাকতে পারতো। অবশ্যই কোনো হাতির আক্রমণ কিছুটা কমলেও শূকর সজারুর আক্রমণ কমে নাই, এখনও আছে। এখনও প্রতিনিয়ত আমাদের অসংখ্য ছাড়া শূকর সজার নষ্ট করে ফেলতেছে। আসলে এগুলা আপনার প্রোটেক্টেড করতে পারলেই আসলে আমাদের সফলতা আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। আপনার কি মনে হয় আর কি করলে এই হর্টিকালচার সেন্টারকে সম্ভাবনাময় করে তোলা সম্ভব? অবশ্যই সম্ভাবনা আছে, কারণ হলো আপনি ঘুরে দেখেছেন এখানে এত বৈচিত্র্যতা অন্য কোনো হর্টিকালচার সেন্টার আপনি দেখবেন না। আপনি ঢুকতেই দেখলেন যে অনেকগুলো ফলন্ত নারকেল গাছ আছে। আমাদের যে বি ব্লকে দেখলেন যে আমরা রিপ্লান্টেশন করেছি। হ্যাঁ, এখানে পাহাড় আছে, এখানে ঝর্ণা আছে, এখানে লেক আছে। তাহলে আমরা ইকো ট্যুরিজমের কথা শুনছি, আর সরকার যদি সুদৃষ্টি দেয়, আপনারা জানেন এই সরকার কৃষি বান্ধব সরকার, সরকার যদি সুদৃষ্টি এখানে প্রদান করে তাহলে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের মাধ্যমে এখানে লোক এসে কিন্তু একটা সুন্দর দৃশ্য এখানে দেখতে পারবে। মানে ট্যুরিজমের একটা মানে ক্ষেত্র এখানে প্রস্তুত করা আছে। তারপর পাহাড়ি গাছ কীভাবে লাগাতে হবে, পাহাড়ি চাষের সম্ভাবনা এখানে আছে এবং আপনার চারা কলম, উন্নত মানের চারা কলম এখানে উৎপাদন করা হয়। সরকার যদি এখানে যদি ইনভেস্ট করে, আমার জনবল প্রচুর মানে পর্যাপ্ত জনবল এবং পর্যাপ্ত যদি বাজেট এখানে প্রণয়ন করে, সরকার এখান থেকে লাভবান হবে। ভাই, আপনি আজকে আমাদেরকে এই হর্টিকালচার সেন্টারটা ঘুরিয়ে দেখালেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আজকে সারাদিন আমার সাথে ছিলেন, আমার বাগান পরিদর্শন করছেন এবং এখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছেন। আপনাদের ফোরাম থেকে আমি মনে করব যে আপনারা আপনাদের
নিজস্ব অবস্থান থেকে আপনারা এই সম্ভাবনাময় হর্টিকালচার সেন্টারটাকে আরও সামনে যেন সুন্দর হয়, এটার ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই কামনা আপনাদের কাছ থেকে আশা করছি। আমরা এখন কথা বলবো এই হর্টিকালচার সেন্টারের সবচেয়ে পুরনো কর্মকর্তার সাথে। ভাই কেমন আছেন? আচ্ছা, ভালো আছে। আপনি কেমন আছেন? জি ভালো। ভাই আপনার নাম? আমার নাম খোরশেদ আলম, আমি এখানে নার্সারি তত্ত্বাবধায়ক করে আছি। আচ্ছা, এই যে সবুজের মধ্যে আপনারা দিনের পর দিন কাজ করছেন, কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, এর সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, পৃথিবীতে আবাদ করে খাওয়ার জন্য। তার মধ্যে একটা কর্মজীবনে ঢুকেছি। এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মৃত্যু যদি কালকে নিশ্চিত জানো, আজকে একটা গাছ লাগিও। এর কারণেই এই প্রকৃতির মাঝে ডুবে আছি সৃষ্টির রহস্যকে বাস্তবায়ন করার জন্য। ভাই আমরা জানি যে এটা আগে আইসোলেটেড নারকেল বীজ বাগান ছিল, আর এখন এটা হর্টিকালচার সেন্টারে পরিণত হয়েছে। তো এখানে আর কি কি বীজের চারা পাওয়া যায়? বিভিন্ন উন্নত জাতের ফলদ চারা পাওয়া যায়, যেটা অল্প সময়ের মধ্যে ফল আসে। কৃষক আগে চারা রোপণ করতো 6 বছর 7 বছর অপেক্ষা করতে। এখন আমরা যে ক্যারিকুলামে আমরা যে চারা কলমগুলো উৎপাদন করি, এখন আর সে অপেক্ষা করার সুযোগ নেই। এখন 2 থেকে 3 বছর মধ্যে সে ফলন ধরে। তার মধ্যে আছে বাউকুল, আপেল কুল, ড্রাগন আছে, এবং আম আছে, লিচু আছে, কমলা আছে, তারপর জাম্বুরা আছে। এর মাঝে আরও অনেক ফলদ গাছ আছে। আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে এখানে যে ব্যাপক প্রচার হয়েছে সারা বাংলাদেশ ইলেকট্রিক মিডিয়া, আমি সকল কিষানী ভাইদেরকে আহ্বান করব এখান থেকে আমাদের চারাগুলা নিয়ে নেওয়ার জন্য। আমাদের যে উদ্দেশ্যকে আমরা সামনে রেখে নার্সারি চারা কলম উৎপাদন করেছি, সেটা যেন বাস্তবায়িত হয়। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আনিকা ফারিহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ক্ষতির মুখে যশোরের ফুল চাষিরা। নেত্রকোনায় 12 মাসি করলার চাষে কৃষকের মুখে হাসি। কক্সবাজারে কৃষির উন্নয়নে নিভৃতে কাজ করে যাচ্ছেন কৃষি গবেষক জাহানারা ইসলাম। শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যশোরে সারা বছর চাষ হয় গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা সহ 11 প্রজাতির ফুল। দেশের 6টি বিশেষ দিবসকে ঘিরে মূল বেচাকেনা হলেও বছরের বাকি সময় চাহিদা কম থাকায় সংরক্ষণ ব্যবস্থার অভাব এবং ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়তে হয় এখানকার ফুল চাষিদের। গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রডস্কিট এবং চন্দ্রমল্লিকা সহ 11 প্রজাতির ফুল বাণিজ্যিকভাবে চাষ হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এবং পানিসারা সহ বেশ কয়েকটি স্থানে। বাহারি রকমের এসব ফুল 6টি বিশেষ দিনকে ঘিরে বেচাকেনা হলেও সারা বছরই চাষ করেন কৃষকরা। সংরক্ষণ এবং বিশেষ পরিবহন ব্যবস্থা না থাকায় যথাসময়ে ফুল বাজারজাত করতে পারছে না তারা। আর এতে ফুল নষ্ট হওয়া সহ ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান চাষিরা। ঝিকরগাছায় প্রায় 5000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়। এখানকার ফুল দেশের 70% চাহিদা মেটায়। নেত্রকোনার ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পতিত জমিতে বছর জুড়ে আবাদ হচ্ছে উচ্চ ফলনশীল বাড়ি 1 ও টিয়া জাতের করলা। অসময়ে ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় করলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। জেলার কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার গ্রামে গ্রামে আবাদ হচ্ছে উচ্চ ফলনশীল করলা। এবার করলার বাম্পার ফলন হয়েছে। প্রতি মণ 1000 টাকা হিসেবে 1 টন করলা প্রায় 9 লাখ টাকায় বিক্রি করেছে কৃষক। প্রথম দিকে প্রতি মণ করলা 1000 থেকে 1200 টাকায় বিক্রি হয়েছে। করলা চাষ করে আর্থিক সচ্ছলতা এনেছেন এই অঞ্চলের অনেক কৃষক। বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এখানকার করলা। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বালাই দমনের জন্য কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হচ্ছে। করলা চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি হেক্টর কমপক্ষে 8 লাখ টাকা আয় করেছেন কৃষকরা।
দীর্ঘদিনের অভিজ্ঞতা আর গবেষণাকে পুঁজি করে কক্সবাজার ও এর আশপাশের জেলাগুলোতে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন জাহানারা ইসলাম। তার গবেষণা আর তত্ত্বাবধানে গড়ে উঠেছে বেশ কয়েকটি সফল উদ্যোগ। কক্সবাজার শহরের সার্কিট হাউস রোডের এই বাড়িটি যেন একটি কৃষি গবেষণা কেন্দ্র। শুধু নেশা এবং পেশাকে একীভূত করে কৃষি গবেষণায় নীরব অবদান রেখে চলছেন এই বাড়ির বাসিন্দা জাহানারা ইসলাম। কফি থেকে শুরু করে ঔষধি স্টেভিয়া কিংবা মূল্যবান চন্দন, কি নেই এখানে। বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ, ফল ও ফসলের চারা উৎপাদন থেকে শুরু করে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং বাজারজাতকরণ সবই পরিচালিত হয় এই বাড়িটি থেকে। একটা এম ছিল যে আমি কিছু করব, তাই মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে আমি শুরু করি এই ফার্মিং জীবন। তো আস্তে আস্তে এটা থেকে মানে আয় করেই, লসে আমি খুব একটা করি নাই। আমার এই যা কিছু আছে আমি এক অপচয় কম করি, সবচেয়ে বেশি কম অপচয়, সময়ের অপচয় কম করেছি। জাহানারা ইসলাম মূলত বিশ্বায়নের এই যুগে পরিবর্তিত পরিস্থিতিতে কৃষিকে এগিয়ে নিতেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় তার প্রচেষ্টায় যেমন বিভিন্ন নতুন নতুন কৃষি উৎপাদনের সম্ভাবনার যাচাইয়ের গল্প রয়েছে, তেমনি রয়েছে কৃষিক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ। এখানেই শেষ নয়, তার পরিকল্পনায় আছে আরও কিছু মহৎ উদ্যোগ। মানে অন্যান্য কৃষির চেয়ে এই আমার কাজগুলো, সবগুলা কাজই অনেক কষ্ট, সেই জন্য সবাই সহজে গ্রহণ করতে চায় না। এই কারণে আমি নিজে উদ্যোগী হয়ে মনে করেন আমি স্টেভিয়া চাষ করছি, চারা, সার এবং ফার্মারের গোড়ায় নিয়ে চারা দিয়েছি, সার দিয়েছি, বসে বসে তাদের শিখিয়েছি যে এইভাবে চাষ করলে তুমি এত ফলন পাবে। কফি চাষি কফি চাষ করতে চায় না, তখন তাকে কি বললাম যে ঠিক আছে, তোমার তো লেবু চাষটা জানা এবং লেবুটা পরিচিত, তুমি কফির ফাঁকে লেবুটা করো। ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই গবেষণাগুলো একটা ইনস্টিটিউট আকারে মানে করে যেতে চাই, যাতে আরও অনেক ছেলেমেয়েরা এই ইনস্টিটিউটে পড়ে জ্ঞান অর্জন করে দেশের দশের সবার উপকার করতে পারে। জাহানারা ইসলামের মতো ব্যক্তি পর্যায়ের এই গবেষণা ও উদ্যোগ আরও ফলপ্রসূ হবে দেশি ও বিদেশি পর্যায়ে। সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0177682832 এই নম্বরে। কোনো প্রতিকূলতাই কৃষিকে আটকে রাখতে পারেনি। আমরা আশা করব এখানে নতুন করে যে 12,000 নারকেলের চারা লাগানো হয়েছে, সেই চারা একসময় ফলে ফলে ভরে উঠবে, আর এই বাগান থেকেই পূরণ হবে বাংলাদেশের সমস্ত নারকেলের চারার চাহিদা। এই প্রত্যাশায় আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।